গত ক্লাসের সমীকরণে আমরা দেখছি যে এখানে একটা তরঙ্গ তৈরি হয়েছে, সেই তরঙ্গটা এখান থেকে বাধা পেয়ে যখন আসে আমাদের কিন্তু দশা পার্থক্য পাই ডিফারেন্স ছিল, কিন্তু এবার কিন্তু তা হবে না, কারণ এবার দুই প্রান্তে দুইজন সোর্স, একজন এখান থেকে তরঙ্গ তৈরি করতেছে, তরঙ্গটা এভাবে যাচ্ছে, আবার আরেকজন এই প্রান্ত থেকে সেম বৈশিষ্ট্যে এই প্রান্ত থেকে আরেকটা তরঙ্গ তৈরি করতেছে। অর্থাৎ এই যে ব্লু কালার যে ওয়েভটা যেটা ডান দিকে অগ্রসর হচ্ছে, আমার হাতের যেটা ডান দিকে অগ্রসর হচ্ছে, সেই তরঙ্গটার নাম দেব আগের মতোই আমরা ইনসিডেন্ট ওয়েভ, এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু এক্স। এই তরঙ্গটা পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে, আর ওইখান থেকে যে তরঙ্গটা তৈরি করতেছে সেটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষের দিকে আসছে। ওর সমীকরণটা হবে a sin ওমেগা টি প্লাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। এটা নেগেটিভ এক্স অক্ষের দিকে অগ্রসরমান। সিনথিয়া সুবিনা সিনটেক প্রশ্ন করছিল আমাকে মেবি যে মাইনাস কখন প্লাস হয়। খেয়াল করো, যখন তোমার তরঙ্গ হাতের বাম থেকে ডান দিকে অগ্রসর হবে তখন এখানে যে মাধ্যমের কণার দশা বেশি, এখানকার কণার দশা কম। আর যে তরঙ্গটা বাম থেকে ডান দিকে যাবে সেখানে এখানে কণার দশা বেশি, এখানে কণার দশা কম, এইজন্য এখানে প্লাস হবে। তাহলে দশার পার্থক্যের কারণে তোমার যেটা পজিটিভ এক্স অক্ষের দিকে যায় সেটা হচ্ছে মাইনাস, আর যেটা নেগেটিভ এক্স অক্ষের দিকে যায় সেটা হচ্ছে প্লাস। এইভাবে মনে রাখতে পারো, অথবা দশা দিয়ে মনে রাখতে পারো। তাহলে গত ক্লাসের সাথে এই ক্লাসের পার্থক্য হচ্ছে এবার মুক্ত প্রান্ত, পাশে একটা মুক্ত প্রান্ত প্রতিফলিত বলার উদ্দেশ্য হচ্ছে সেম উৎস থেকে একটা তরঙ্গ তৈরি হবে, সেম বৈশিষ্ট্য, অর্থাৎ এই উৎসের যে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এই এখানে উৎসের সেম ফ্রিকোয়েন্সি, তাই দুইটা তরঙ্গ, একটা তরঙ্গ ডান দিকে যাচ্ছে, একটা তরঙ্গ বাম দিকে যাচ্ছে, উপরিপাতনের ফলে তখন তোমার এই ধরনের দুইটা তরঙ্গ তৈরি হবে এবং তাদের উপরিপাতনের ফলে একটা স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করব আমরা। আর কত ক্লাসের মতো আলাদা করে ওই চার্টগুলো দেখার দরকার নাই, নিজেরাও করতে পারো, সেম জিনিসই আসবে। কোথাও কোথাও তোমার শূন্য হবে, কোথাও সর্বোচ্চ উপরের দিকে হবে, কোথাও সর্বনিম্ন নিচের দিকে হবে, এটা নিজেরাই বের করতে পারো। আমি এখন থেকে এখান থেকে শুধু স্থির তরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আগে এই পর্যন্ত, গত ক্লাসের সাথে যদি কম্পেয়ার করে বলতে চাও কিছু। কার কোনো প্রশ্ন আছে? আর এখানে দশা পার্থক্যের ব্যাপারটা যদি একটু। দশা পার্থক্য এখানে বলছিলাম, তুমি ক্লাসগুলো মিস করো নাকি? ঠিক আছে, এখানে একটা কণা তরঙ্গটা এখান থেকে আস্তে আস্তে এই কণাটার উপর যখন পড়বে, কণাটা আগে ঘুরতে শুরু করবে, সে বেশি পরিমাণ ঘুরবে, আর এখানে যে কণাটা তার ঘুরবে তখন সেটা কম। কালকে যেমন পাই প্লাস করেছিলেন এইখানে ব্যাপারটা, এখানে আগের গত ক্লাসে কি ছিল, যে তরঙ্গটা তৈরি করছে সেই তরঙ্গটা প্রতিফলিত হয়ে আসছে, মানে অনেকটা এই ধরনের ছিল যে এখানে একটা তরঙ্গ তৈরি করছিলাম আমরা এইভাবে, যে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে এরকম, আর এটা যখন প্রতিফলিত হয়েছিল তখন জাস্ট ঠিক এইভাবে উল্টা এইভাবে আসছিল। অর্থাৎ এটার সাথে এটা কি পাই ডিফারেন্স ছিল, এর সাথে এটা পাই ডিফারেন্স, এটা প্রতিফলিত রিফ্লেক্টেড ওয়েভ বদ্ধ প্রান্ত থেকে, এটা রিফ্লেক্টেড না, এটা হচ্ছে কি এখান থেকে একটা তরঙ্গ তৈরি করছে একজন, আর ওই প্রান্ত থেকে আরেকটা তরঙ্গ তৈরি করছে আরেকজন। মনে করো আমি একটা বাঁশি বাজাচ্ছি, সেম ফ্রিকোয়েন্সি, আমি বাঁশি ওইখান থেকে একজন বাজাচ্ছে, ফলে বিষয়টা কি হবে, এখানে স্থির তরঙ্গ তৈরি হবে। সেটা এরকম মনে করো এখানে একটা তোমার নদী স্রোত বা ঢেউ তৈরি হচ্ছে এখান থেকে কোনো সোর্স, আর এখানে আরেকটা সোর্স ঢেউ তৈরি করতেছে, মানে এর মাঝখানে মনে করো একটা বল, তাই ঢেউর মাঝখানে যখন বল পড়বে তাহলে বলটা কি করবে, বলটা কিন্তু যে পজিশনে আছে সে সামনেও যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, সে এখানে যে পজিশনে আছে এই পজিশনে সে ভাইব্রেশন করবে, এদিকে এদিকে সে ভাইব্রেশন করতে থাকবে, এদিকে এদিকে ভাইব্রেশন, অর্থাৎ তার আবদ্ধ থাকবে সেই প্রান্তের মধ্যে, এই প্রান্তের মধ্যে, এই প্রান্তের মধ্যে, সে এখান থেকে বের হয়ে এদিকে যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, মানে সে কি করবে ওই আবদ্ধ স্থানেই উপরে নিচে বা তার নিজের স্থানে ভাইব্রেশন করবে। আর এখানে কোনো দশা পার্থক্য অ্যাড হবে না, কারণ এখানে কোনো রিফ্লেক্টেড ওয়েভ না, এখানে একটা ওয়েভ তৈরি করতেছে,
ওইখান থেকে আরেকটা ওয়েভ তৈরি করতে, যদিও দুইটা তরঙ্গের উৎস সেম, এইজন্য এখানে কোনো পাই অ্যাড হবে না, জাস্ট মাইনাস আর প্লাস, মানে পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স অক্ষের জন্য। জি স্যার, বুঝেছি। আমরা এখন এখান থেকে নেট ডিসপ্লেসমেন্টটা বের করব। তা তরঙ্গের উপরিপাত ও নিচে অনুযায়ী আমরা জানি গত ক্লাসে যে থিওরিটা সেটা পড়াইছিলাম হচ্ছে আমাদের ইসাক স্যারের বইতে থিওরিটা এভাবে আছে, আর আজকে হচ্ছে এটা বেশি বইতে আছে, কমল স্যারের বইতেও আছে, লেকচার বইতে এটাই দিছি, তবে দুইটাই শিখতে হবে পরীক্ষায়। তাহলে যদি আমরা প্রথমে কমন নেই এ, ক্লাসের আগে এখানে ইকুয়েশনটা যেটা যোগ আকারে আছে, কোনো সমস্যা নেই, যোগ আকারে থাকার কারণে আমি এটা আগে লিখতেছি। গত ক্লাসে কিন্তু আগে পরে লেখা যেত না, কারণ গত ক্লাসে মাঝখানে মাইনাস ছিল। sin c plus sin d এর ফর্মুলা কি? sin c plus sin d এর ফর্মুলা কি বলো? রবীন্দ্র বলো। 2 sin, sir, 2 sin 2 sin c plus d by 2 cos c minus d by 2. right, 2 sin c plus d by 2 into cos c minus d by 2. ঠিক আছে, থ্যাংক ইউ। 2 sin c plus d by 2, তাহলে আমি সংক্ষেপে করলাম c plus d, যোগ করলে এটা বাদ, তাহলে এখানে থাকবে ওমেগা cos, এখানে থাকবে হচ্ছে 2 pi by lambda into x। তাহলে চেক করে দেখতে পারো নিজেরা, তাহলে চেক করে দেখতে পারো, আমি এক লাইনে মেরে দিলাম sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে আমাদের এখানে লব্ধি তরঙ্গের যে সমীকরণটা সেটা আসবে হচ্ছে 2a, cosটা সামনে দিলাম, দেওয়ার কারণ আশা করি সবাই বুঝতে পারবা, sin ওমেগা t, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ। দেখো গত ক্লাসের সাথে এটা সম্পূর্ণ উল্টা, গত ক্লাসে ছিল sin 2 pi by lambda into x, এখানে ছিল cos, আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখন বলো যে এই যে তরঙ্গটা তৈরি হলো স্থির তরঙ্গ, সেই স্থির তরঙ্গের বিস্তার কত হবে? বিস্তার 2a cos 2 pi by lambda into x. রাইট। আর গত ক্লাসে বলছে যে বিস্তারটা আসলে কি এর উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে কিসের উপর? x এর উপর। এই পর্যন্ত উঠাও। লব্ধি তরঙ্গের বিস্তার Sir, কি উঠাও নাই? টু এ cos 2 pi by lambda into x। এবার প্রথম হচ্ছে সুস্পন্দ বিন্দুর শর্ত, সুস্পন্দ বিন্দুর শর্ত। তাহলে সুস্পন্দ বিন্দুর শর্তের জন্য আমার কি cos এর মান ম্যাক্সিমাম হইতে হবে, তাহলে ম্যাক্সিমাম মান আমি গত ক্লাসে বলছি যে +1 ও হতে পারে -1 ও হতে পারে। তার মানে আমাদের এখানে কি আসবে? সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে শর্ত হচ্ছে 2 pi by lambda into x is equal to +-1 is equal to +-1। সুযোগ কি বলে স্যার, গত দিনেরটা কি ভুল নাকি? না, গত যেটা ঠিক আছে, ভুল না কোনটাই, দুইটা দুই ভাবে প্রমাণ করা, দুইটা দুই ভাবে প্রমাণ করা, কোনটাই ভুল নাই, দুইটা দুই ভাবে প্রমাণ করা, দুই ভাবে তোমাকে শিখতে হবে। তাহলে এবার তাহলে cos কত ডিগ্রি মান +1 হয় বলো একটু শুনি। cos 0 cos 0 ডিগ্রি মান You are one. 1 -1 কত হবে? cos 0 ডিগ্রি মান 1, তারপর হচ্ছে পাই, তারপর 2 পাই, তারপর 3 পাই আপ টু n পাই।
চেক করে দেখতে পারো 2 পাই দিয়ে ভাগ করে দাও 0 হাফ 1 3/2 up to n/2 মানে 0 λ/2 lambda 3 λ/2 n λ/2 তো এটা সাজায় দাও আগের মতোই কতদিনের মতো 0 4 λ/4 sorry 2 λ/4 4 λ/4 6 λ/4 up to 2n λ/4 দেখো কত দিনের শর্ত ঠিক উল্টায় গেছে কত দিনের λ/4 এর বিজোড় গুণিতক ছিল সুস্পন্দ বিন্দু সেটা চেক করে দেখতে পারো খাতা একটু উল্টায় নাও উল্টা লিখে যাবে আর আজকে আসছে কি λ/4 এর জোড় গুণিতক সুতরাং λ/4 এর জোড় গুণিতক দূরত্বে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে আর অবশ্যই n এর মান 0 1 2 3 প্রশ্ন ভালো করে দেখতে হবে যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে দিছে পরীক্ষায় কি মুক্ত প্রান্ত দিছে না বদ্ধ প্রান্ত দিছে এই জিনিসটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে বারবার কারণ এই কনসেপ্ট নিয়ে আমরা এই চ্যাপ্টারের শেষ অংশে একটা খোলা নলের থিওরি আছে আমাদের খোলা নল বদ্ধ নল চাইলে পৃষ্ঠা উল্টা দেখতে পারো সেখানে কিন্তু এই কনসেপ্টটা ইউজ করতে হবে খোলা নলে এক ধরনের থিওরি আসবে বদ্ধ নলে এক ধরনের থিওরি আসবে λ/4 এর জোড় গুণিতক দূরত্বে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে হয়েছে তোলা হয়েছে জি স্যার তাহলে আমরা নিস্পন্দ বিন্দু শর্ত দেব নিস্পন্দ বিন্দু শর্ত কি নিস্পন্দ বিন্দু শর্ত হচ্ছে cos এর মান মিনিমাম তাহলে মিনিমাম তো একটাই আমরা জানি এই ক্ষেত্রে আমাদের কি 0 0 কখন কখন হয় যখন π/2 3π/2 5π/2 up to 2n plus 1 π/2 তাহলে যদি 2 π দিয়ে ভাগ করো 1/4 3/4 5/4 up to 2n plus 2n plus 1 2n plus 1 1/4 এখানে হবে λ/4 3 λ/4 5 λ/4 up to 2n plus 1 λ/4 অর্থাৎ λ/4 এর সুতরাং λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে ওঠে না দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা
আমরা গ্রাফটা অঙ্কন করব। এটা গ্রাফটা কি রকম হয়, মানে এটা ওয়েবটা স্যার বলো। ও স্যার, স্যার ওই যে ওই ম্যাট, ও স্যার ওদিনকার স্যার ওই ম্যাটটা দেখছিলেন স্যার আপনি যে দিলাম, না, আপনার না কতদিন একটা ইনবক্সে ম্যাথ দিলাম, দিলাম। তো স্যার ওটা কেমনে? আচ্ছা, তাহলে এবার আমরা যদি গ্রাফটা ড্র করি, দেখুন গ্রাফটা কি রকম হবে। গ্রাফটার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অ্যামপ্লিটিউডটা কি ধরনের ছিল। তাহলে অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমাদের 2a cos 2 pi lambda into x। তাহলে গ্রাফ কিন্তু এবার কিন্তু গত ক্লাসে কিন্তু 0 থেকে শুরু হয়েছিল, এবার কিন্তু 0 থেকে শুরু হবে না, এবার কিন্তু শুরু হবে এখান থেকে। অর্থাৎ গ্রাফটা এইভাবে যাবে। কারণ এবার কিন্তু গ্রাফ হচ্ছে কি কজের গ্রাফ, কজের গ্রাফ কিন্তু কি হয় তোমার হচ্ছে 0 যখন এখান থেকে উপর থেকে শুরু হবে, কারণ cos 0 মান কিন্তু 1, এটা মাথায় রাখো। এবার আমরা চেক করি আমাদের শুধু স্পন্দবিন্দুগুলো। দেখো যখন তোমার কি বলছে λ/4 এর জোড় গুণিতক, λ/4 এর জোড় গুণিতক হচ্ছে কি তোমার 0 থেকে 0, প্রথম বিন্দু 0, তারপর λ/4 এর জোড় গুণিতক গুলো। তাহলে প্রথম 0 তে দেখো, এই যে 0 তে তুমি কি পাচ্ছ, সুস্পন্দ বিন্দু, এটা 0 তে পেয়ে গেছো, এটা সুস্পন্দ, এটা হচ্ছে তোমার অ্যান্টি নোড। তারপরটা কততে পাবা, তারপরটা কততে 2 λ/4, দেখো 2 λ/4 এটা হচ্ছে 1 λ/4 এটা, তারপর এটা হচ্ছে তোমার 2 λ/4, তারপর এইখানে তুমি কি পাইবা, সেকেন্ড সুস্পন্দ পয়েন্ট পাইবা। এটা 1, এটা 2, এটা 3, আবার 4, এখানে আবার কি পাইবা, 3 নাম্বার সুস্পন্দ বিন্দু পাইবা, আবার এখানে পাইবা 4 নাম্বার সুস্পন্দ বিন্দু। গত ক্লাসে ঠিক উল্টা গ্রাফ হবে এটা, কিন্তু বারবার বলতাছি গত ক্লাসে ঠিক উল্টা গ্রাফটা হবে। এবার নিস্পন্দ বিন্দু চেক করো, নিস্পন্দ বিন্দু কোথায় পাইছো, λ/4 এর বেজোড় গুণিতক। তাহলে যে λ/4, প্রথম λ/4 হচ্ছে এটা, এই যে নিস্পন্দ বিন্দু, এটা হচ্ছে প্রথম নোড। 1 গেল, 2 তো সুস্পন্দ, 3 এদের 3, এটা হচ্ছে সেকেন্ড নোড। তারপর এটা হচ্ছে তোমার 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এভাবে। তো এই জন্য দেখবা যারা তখন স্যারের বই ইউজ করো বা লেকচার ইউজ করো, তোমাদের বইতে কিন্তু গ্রাফটা দেওয়া আছে স্থিতরঙ্গের ভাবে। আর গত ক্লাসে আমাদের যে গ্রাফটা ছিল, গত ক্লাসের গ্রাফটা ছিল এই ধরনের। গত ক্লাসে যেটা লাস্ট ক্লাসে গ্রাফটা শুরু হয়েছিল এইভাবে। যদি আমি একটা ওয়েব দিয়ে দেখাইছিলাম, চাইলে দুইটা ওয়েব দিয়ে দেখাতে পারো নিজেরা। আরেকটা ছোট একটা গত ক্লাসে আমাদের গ্রাফটা ছিল এই ধরনের। কারণ গত ক্লাসে আমাদের কি ছিল, সাইনের গ্রাফ ছিল, সাইনের গ্রাফ গুলো 0 থেকে শুরু হয়। এবং গত ক্লাসে আমাদের সুস্পন্দ বিন্দুগুলো ছিল কি, এই যে এইটা বেজোড়, এই যে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। আর সুস্পন্দগুলো ছিল 0 থেকে 0, তারপর 2 নাম্বার, 4 নাম্বার, এগুলো ছিল। ঠিক উল্টা গ্রাফটা ভালো করে বুঝে নাও, পরীক্ষায় কিন্তু গ্রাফ দিয়েও তোমাকে প্রশ্নটা করতে পারে। এই ধরনের গ্রাফ দিলে বুঝতে হবে এটা মুক্ত প্রান্ত, আর এই ধরনের গ্রাফ দিলে বুঝতে হবে এটা ফিক্সড এন্ড, ফিক্সড প্রান্ত, ফিক্সড এন্ড থেকে, ফিক্সড এন্ড থেকে। ঠিক আছে, দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা।
কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোথাও বুঝো নাই। প্রশ্ন করাবো যখন কনফিউশন দূর হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। যখন প্রশ্ন করাবো কনফিউশন দূর হয়ে যাবে যে কিভাবে কোশ্চেনটা দেয়। অনেকের মনে মনে প্রশ্ন আসছে, স্যার প্রশ্ন কিভাবে দিব, আমরা বুঝুম কিভাবে, কোনটা মুক্ত প্রান্ত কোনটা বদ্ধ প্রান্ত। টেনশন করার কিছু নাই, এটা সলভ করে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা এই কণার গতিবেগ গুলো বের করি, মানে স্থির তরঙ্গের ক্ষেত্রে কণার গতিবেগ কিরকম হবে। তাহলে তার আগে আমাকে সমীকরণটা একটু আমরা সাজিয়ে নিই। বুঝলাম, আমাদের যে সমীকরণটা ছিল, আমরা সমীকরণটা কি পাইছিলাম, আমরা সমীকরণটা দেখছিলাম যে y is equal to 2a cos 2 pi by lambda into x আর sin omega t। যেহেতু বেগ বের করব, তাহলে x এর তো আসলে কোনো কাজ নাই না, y এটা পুরোটা হচ্ছে ধরছি আমরা বিস্তার, অ্যামপ্লিটিউড sin omega t। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু কণার গতিবেগ পেয়ে যাব। সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কণার গতিবেগ পেয়ে যাব। এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। এই 2a cos 2 pi by lambda into x এর জায়গায় আমরা কি লিখলাম, অ্যামপ্লিটিউড বা বিস্তার লিখছি। এবং এখন এই y কে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা কণাটার গতিবেগ পাবো। তাহলে আমরা কণার গতিবেগটা বের করব। কণার গতিবেগ, তাহলে গতিবেগ মানে হচ্ছে v, v is equal to হচ্ছে dy dt। তাহলে a তো কনস্ট্যান্ট, sin কে ডিফারেন্সিয়েট করব। বলো sin কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা, sin কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো বলো। স্যার cos cos তাহলে আমার তো এখানে sin ওমেগা t আছে, তাহলে ওমেগা t আছে না, তাহলে আমি ওমেগা t কে মনে মনে কি ধরবো, ওমেগা t কে মনে মনে কি ধরবো একবারে, sin t। স্যার জি স্যার ওমেগা t কে মনে মনে আমরা ধরবো কি sin t, অর্থাৎ cos ওমেগা t। তারপর যাকে মনে মনে t ধরলাম তাকে আবার কি করতে হবে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ওমেগা টি এর মধ্যে কনস্ট্যান্ট কে, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওমেগাটাকে বাইরে নিয়ে আসবো আর টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করে পাবো 1। অর্থাৎ আমাদের ভেলোসিটি ইকুয়েশনে কি রকম আসবে, a ওমেগা cos ওমেগা t, a ওমেগা cos ওমেগা t। এবার আমরা বইয়ের মতো করে এটাকে সাজাতে পারি, আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, ওমেগা মানে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই t cos 2 pi divided by t into t। তাহলে আমাদের v এর ইকুয়েশনটা আসবে এই ধরনের, 2 pi a divided by t cos 2 pi t into small t। এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণটা। ঠিক আছে, দেখো সেটাকে আরো মডিফাই করতে পারি আমরা, দেখা যাচ্ছে আগেই বন্ধু উঠাও, একদম বইয়ের মতো করে ইকুয়েশন এটা দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো আছে, আচ্ছা আমরা কি করতে পারি, জাস্ট কিছুই না, আমরা ওই এর ভ্যালুটা এখানে বসাইতে পারি। চাইলে আমরা এই ভ্যালুটা এখানে বসাইতে পারি, বসালে একটু ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, আর কিছুই না। দরকার নাই আমাদের এটাই থাকুক, আবার এটাকে ধরতে হইব। চাইলে তুমি এই ভ্যালুটা বসাইতে পারো, প্রয়োজন নাই। এটাই আমাদের বেগের সমীকরণ। মানে যদি বেগ বের করতে বলে কখনো, এখানে মান বসা দিলে বেগ বেরিয়ে যাবে। এটুকু রেখে দিলাম, এটাকে আর জটিল করলাম না। এবার আমরা ম্যাথে যাই, যে স্থির তরঙ্গে আমাদের ম্যাথ গুলো কিরকম পরীক্ষায় আসে। আমি আগে বলছি যে স্থির তরঙ্গের ম্যাথ বলুক আর যাই বলুক, তোমাকে অগ্রগামী তরঙ্গের ম্যাথ গুলো ভালো করে সলভ করতে হবে, তবেই তুমি স্থির তরঙ্গের ম্যাথ গুলো ঠিক মতো বুঝতে পারবে।
প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 16। ঢাকা বোর্ড 16 কোশ্চেনটাকে আমরা সলভ করি। যাদের লেকচার বই আছে তারা দেখবা হচ্ছে 21 নাম্বার কোশ্চেনটা 21। নাম্বার কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 16। ঢাকা বোর্ড 16 তে তারা এখানে একটা ওয়েভ দিছে, নরমাল একটা অগ্রগামী তরঙ্গের চিত্র দেওয়া আছে আর একটা সমীকরণ দিয়ে দিছে। সমীকরণটা হচ্ছে 0.1 sin 200 pi t minus 20 pi 70 into x। এর সমীকরণ দেওয়া আছে প্রশ্ন। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে? y মিটার t সেকেন্ড এবং x মিটারে হবে, সবকিছু মিটারে দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। প্রশ্ন চাইছে ও বিন্দু থেকে, আচ্ছা মানে এখানে ও বিন্দু থেকে তারা দুইটা পয়েন্ট দিছে। ও বিন্দু থেকে তারা দুইটা পয়েন্ট দেওয়া আছে যে ও বিন্দু থেকে 0.25 এবং 1 মিটার দূরে দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য বের করতে বলছে। তোমার 0.25 ও 1 মিটার দূরে দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য তোমাকে বের করতে বলছে। আচ্ছা তাহলে আমাদের দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের একটা ফর্মুলা ছিল। কি ছিল? দশা পার্থক্য যখন দুইটা বিন্দুর মধ্যে থাকে, তখন আমরা দশা পার্থক্যের ফর্মুলা দেখেছিলাম ডেল্টা ফাই ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই ল্যামডা। দেখো আমরা এই জিনিসটা প্রমাণ করছিলাম হচ্ছে মেবি থার্ড লেকচারে প্রমাণ করছিলাম। আমরা কত লেকচারে যদি প্রমাণ করছিলাম, দেখাইছিলাম যে দশার ডিফারেন্স গুলো দেখাইছিলাম অগ্রগামী তরঙ্গে দুই ভাবে দেখাইছিলাম। একটা হচ্ছে সরণ চেঞ্জ করে আর একটা সময় চেঞ্জ করে। যেহেতু এখানে দুইটা পয়েন্ট দিছে, একটা হচ্ছে 0.25 আর একটা হচ্ছে 1 মিটার। 0.25 আর একটা হচ্ছে 1 মিটার, অর্থাৎ ডেল্টা এক্স 1 মাইনাস 0.25 মিটার, তার মানে 0.75 মিটার। আচ্ছা তাহলে আমাকে এখন বের করতে হবে সেটা হচ্ছে ল্যামডা বের করতে হবে। ল্যামডা বের করার নিয়ম তো আমরা জানি। ল্যামডা বের করার রুলসটা কি ছিল? আগে আমাদের জানা সমীকরণটা দেখতে হবে। মানে জানা সমীকরণ কি? a sin ওমেগা t minus 2 pi by lambda into x, 2 pi by lambda into x। তাহলে আমাদের শুধু তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা কি কম্পেয়ার করব? 2 pi divided by lambda আর এখানে কত আছে? 20 pi divided by 70। দেখো তো ল্যামডা কত আসে, চেক করো। ল্যামডা কত আসে বলো? ল্যামডার মান কত আসে? ল্যামডার ভ্যালুটা কত আসে বলো একটু আমাদের। স্যার 1.7 মিটার। ল্যামডা হচ্ছে 1.7 মিটার। তাহলে আমরা এবারে ইকুয়েশনে বসাই দেই। ডেল্টা ফাই সমান হচ্ছে 2 পাই, পথ পার্থক্য ছিল 0.75 ডিভাইডেড বাই 1.7। পাই অঙ্কে রেখে দিবা, আর এককটা আমরা রেডিয়ানে প্রকাশ করব। পাই থেকে যাব বাকি ক্যালকুলেশনটা করে आंसरটা বল। অঙ্কের উত্তরে পাই রেখে দিব, আমরা পাইটা রেখে দেব। বলো কত আসে? 0.885 0.885 0.885 রেডিয়ান। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারো। জিরো পয়েন্ট এইট এইট পাই রেডিয়ান। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে উঠানো শেষ আশা করি। এবার কি বলছে? উদ্দীপকের বিস্তার ও কম্পাঙ্ক দ্বিগুণ। বিস্তার এবং কম্পাঙ্ক দ্বিগুণ করতে বলছে এবং একই মাধ্যমে বিপরীতমুখী হলে। দেখো
এখানে একই মাধ্যমে বিপরীতমুখী বলছে, অর্থাৎ এখানে তোমার বলে নাই যে এটা কি মুক্ত প্রান্ত থেকে আসছে না বদ্ধ প্রান্ত থেকে আসছে, তাহলে জাস্ট বিপরীতমুখী হয়ে আসছে। এখন প্রশ্ন হতে পারে স্যার আমরা কোনটা করব? যদি বিপরীত প্রান্তটা তোমার মুক্ত না এই খোলা এরকম কিছু না বলে তোমার ইচ্ছা মতো তুমি করবে অঙ্ক, তোমার ইচ্ছা মতো তুমি অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমার যেটা সুবিধা তুমি করবা। এখানে প্রশ্নে বলছে বিপরীতমুখী হলে তরঙ্গটার সমীকরণ কি রকম হবে। তাহলে তোমরা যেভাবেই করো না কেন বলে দিবা যে যদি সেটা বদ্ধ প্রান্ত হয় বিপরীতমুখী হলে এরকম হবে, আর কেউ যদি মুক্ত প্রান্ত দিয়ে করো তবে তার ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে। এখন আমাকে কি করতে বলছে? আমাকে করতে বলছে কি কম্পাঙ্ক দ্বিগুণ করতে বলছে, আবার বিস্তারও দ্বিগুণ করতে বলছে। আচ্ছা তাহলে কম্পাঙ্ক তো জানি না, কম্পাঙ্ক আমরা জানতে পারি, কম্পাঙ্ক দ্বিগুণ করতে হইব, বিস্তারও দ্বিগুণ করতে হইব, তারপর নতুন করে একটা সমীকরণ বাইর করতে হবে এখান থেকে। বিস্তার দ্বিগুণ করা তো ইজি, আমাদের বিস্তার দ্বিগুণ করা আমাদের জন্য ইজি। আচ্ছা তাহলে বিস্তার যদি দ্বিগুণ করি, আমাদের নরমালি প্রথম যে বিস্তারটা অর্থাৎ a1 এটার মান হচ্ছে 0.1 মিটার, তাহলে বিস্তার যদি দ্বিগুণ করি তাহলে আসবো 0.2 মিটার, তাই না? ঠিক আছে না? দ্বিগুণ করলাম 0.1। আচ্ছা এখন কম্পাঙ্ক দ্বিগুণ করতে বলছে, কম্পাঙ্ক তো এখানে সরাসরি দেওয়া নেই, প্রবলেম আছে। কম্পাঙ্ক আগে বের করি আমরা। আমরা জানি ওমেগা সমান হচ্ছে 200 পাই টি। আচ্ছা তাহলে 2 পাই এফ, এটাকে f1 দেই, এটাকে ওমেগা 1 দেই। স্যার শুধু 200 পাই হবে না? হ্যাঁ 200 পাই, 200 পাই। তাহলে এখানে আমাদের f1 আসে হচ্ছে 100, f1 হচ্ছে 100 হার্জ। কম্পাঙ্ক দ্বিগুণ করতে বলছে, তার মানে f2 হবে কত? 100, সরি f2 হবে 200 হার্জ। এখন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মাধ্যম কিন্তু চেঞ্জ করে নাই, খেয়াল করো মাধ্যম চেঞ্জ করে নাই, তার মানে তরঙ্গের বেগ কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে মাধ্যম চেঞ্জ করে নাই কিন্তু কম্পাঙ্ক দ্বিগুণ করছে, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে নাকি অপরিবর্তিত থাকবে? ভিন্ন হবে। অবশ্যই ভিন্ন হবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ঠিক করে নিতে হবে আমার পরীক্ষায়। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যেটা 1.7 ছিল সেটা কিন্তু হবে না, নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করে নিতে হবে। দেখো এই পর্যন্ত আগে উঠাও, কথাটা বুঝতে পারছো কিনা? মাধ্যম কিন্তু চেঞ্জ করে নাই, মাধ্যম যেহেতু চেঞ্জ করে নাই তার মানে তরঙ্গের বেগের কোনো পরিবর্তন হয় নাই। তরঙ্গের বেগের যদি পরিবর্তন না হয়, শুধু কম্পাঙ্কের পরিবর্তন হইলেই তো হইব না, তার মানে সেখানে তরঙ্গ দৈর্ঘ্যেরও কিছু চেঞ্জ হয়েছে, হয়তো রেশিও সেম থাকবে না। কারণ f v is equal to f lambda, v is equal to f lambda, তার মানে f আর ল্যামডার অনুপাত কিন্তু ওইভাবে চেঞ্জ হইতে হবে, তাহলে কিন্তু v কনস্ট্যান্ট থাকবে না। তারপর ল্যামডা তোমাকে বাইর করে নিতে হবে, ল্যামডা তোমাকে বাইর করে নিতে হবে, চেক করো ল্যামডা তোমাকে বাইর করে নিতে হবে, ঠিক আছে কথা? তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করলাম। আচ্ছা তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করলাম, তাহলে কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে আমার কিন্তু আবার ওমেগা 2, যেটা আমার সমীকরণের মধ্যে ওমেগা ছিল, ওমেগা 2 বাইর করে নিতে হবে। তো ওমেগা 2 টা বাইর করি আমরা, ওমেগা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই f2, তাহলে ওমেগা 2 হয়ে যাবে 400 পাই f2। আমি ভেঙেই দেখালাম সবকিছু, তাহলে একবারে লিখতে পারতাম আমি ওমেগার মানটা, কিন্তু আমার f এর মানটা লাগবে, এইজন্য আমি দেখাই 400 পাই। তো এটা হচ্ছে ওমেগা 2। তাহলে আমার নতুন সমীকরণ আমরা কি কি পাইলাম? ওমেগা 2 টা বের করে ফেললাম, a2 বের করে ফেললাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। এই জায়গায় কিন্তু প্রশ্নের পরীক্ষায় ভুল করে স্টুডেন্টরা, যে শুধু তো কম্পাঙ্ক আর বিস্তার বলছে স্যার, তরঙ্গ দৈর্ঘ্য তো পরিবর্তন করতে বলে নাই, কিন্তু মাধ্যম যেহেতু চেঞ্জ করে নাই তার মানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জানি v is equal to f lambda, খেয়াল করো তার মানে f আর lambda যেহেতু v কনস্ট্যান্ট, তাহলে f এর সাথে ল্যামডার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, f এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমার টার্গেট হচ্ছে ল্যামডা 2 টা বের করা। তাহলে আমরা জানি f2 ডিভাইডেড বাই f1 ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে ল্যামডা 2
ইজ ইকুয়াল টু হবে f1 ইনটু ল্যামডা 1 ডিভাইডেড বাই f2। তাহলে f1 হচ্ছে 200, ল্যামডা 1 1.7 আর f2 হচ্ছে না f1 এর কত ছিল 100 না, f1 100 না, f1 100 না, জি জি স্যার। স্যার f1 100 আর f2 ছিল 200। ল্যামডা 2 কত আসে চেক করো, 1.7 ডিভাইডেড বাই 2 কত, 0.0.85। জি স্যার। 0.85 তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অর্ধেক হয়ে গেছে। তোমার কাজ শেষ, তুমি এবার সমীকরণ লেখো, নতুন করে সমীকরণ লেখো তোমার জন্য। তাহলে প্রথম ইনসিডেন্ট ওয়েভ হচ্ছে 0.2 sin ওমেগা টি, ওমেগার জায়গায় লিখবো আমরা 400 পাই টি মাইনাস 2 পাই, ল্যামডা হচ্ছে 0.85 x মিটার। এর ইনসিডেন্ট ওয়েভ আমরা নরমালি করি, তাহলে সহজ এবং অঙ্কটা আমাদের জন্য মানে নরমাল চার্জ পরীক্ষা থেকে মানে মুক্ত প্রান্ত যেটা আজকে প্রমাণ করলাম ওইটা দিয়ে করি, ইচ্ছা তোমার কোনো সমস্যা নাই, তবে সমীকরণ কিন্তু ভিন্ন ভিন্ন আসবে, আগেই বলি আমি। আর মনে করা যেভাবে করি সেম আসবে, কখনোই সেম আসবে না। আমরা নরমালি জাস্ট মুক্ত প্রান্ত যেটা করলাম যে ওই প্রান্তটা মুক্ত, ব্যাস। এম মানে এখানে মিটার, এম মানে মিটার। তাহলে আমাদের তরঙ্গের উপরিপাতন নীতি অনুযায়ী y is equal to yi plus yr, 0.2 কমন যাবে, sin 400 pi t plus 2 pi এটাকে sin c sin d করলে কি কি আসবে বলো, sin c plus sin d cos, তাই না? শুধু তো জানি মাত্র শিখলাম আমরা। তাহলে 0.2 এখানে আসবে 2 sin 400 pi t, এক লাইন বাড়ায় নিজেরা করবা সূত্র বসাইয়া, cos 2 pi by 0.85 into x। তো 2 দিয়ে 0.2 রে গুণ করলে কত হয়, 2 into 0.2, 2 into 0.2 কত আসে, 0.4। তাহলে আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ চাইছে, অর্থাৎ 0.4 sin 400 pi t cos 2 pi 0.85 into x। এই পর্যন্ত তোমাকে বের করতে বলছি, আর কিছুই চাই না। উঠাও, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা যাই হচ্ছে স্থির তরঙ্গে খুব ভালো ভালো কোশ্চেন আছে এটা আমাদের। এবার আমরা যাই 5 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে বোর্ড হচ্ছে বোর্ড, এটা বোর্ডের কোশ্চেন ছিল কিন্তু বোর্ড নাম্বার না, 5 নাম্বার কোশ্চেনটা করি। 5 নাম্বার কোশ্চেনটা অনেক অনেক বড় করে করে আমরা একদম ইজিলি করি। 5 নাম্বার কোশ্চেন সহজ ভাবে করি, কনসেপ্ট একই কনসেপ্ট। আচ্ছা 5 নাম্বার কোশ্চেনে এখানে একটা স্থির তরঙ্গের সমীকরণ দিয়েছে, বলে নাই তরঙ্গটা কিভাবে তৈরি হচ্ছে, জাস্ট স্থির তরঙ্গের ডাইরেক্ট সমীকরণ দেওয়া আছে লেকচার বইয়ের 5 নাম্বার। এটা বোর্ডের কোশ্চেন ছিল কিন্তু বোর্ড নাম্বারটা এখানে দেওয়া নাই, বলতে পারতেছি না। y is equal to -4 sin pi x 50
cos 96 pi t। প্রথমেই কাজ হচ্ছে তোমাকে যদি স্থির তরঙ্গের সমীকরণ দিয়ে দেয় পরীক্ষায়, তবে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন থিওরি দিয়া করছে প্রশ্নটা। এটাকে আইডেন্টিফাই করতে পারলেই তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে। যে এটা কি এই বদ্ধ প্রান্ত থেকে করছে, মানে কি প্রতিফলিত হয়ে ফিরে আসছে, নাকি ওইখান থেকে একটা তরঙ্গ বিপরীতমুখী হয়ে আসছে? নিজেরা বল ইকুয়েশন দেখে। এটা কি প্রতিফলিত? এটা বদ্ধ প্রান্ত, প্রতিফলিত হয়ে ফিরে আসা। মানে কি বদ্ধ প্রান্ত না মুক্ত? বদ্ধ না মুক্ত কি বললাম, বুঝলাম না একটু আরেকবার বলো। এটা বদ্ধ প্রান্ত। হ্যাঁ বদ্ধ প্রান্ত, কারণ যাদের গত ক্লাসে যারা আমরা করছি আমাদের ইকুয়েশনটা দেখলেই বুঝা যাবে। গত ক্লাসে আমরা যখন বদ্ধ প্রান্তে করছি আমাদের ইকুয়েশনটা ছিল এই ধরনের, sin 2 pi lambda into x cos omega t। চাইলে চেক করে দেখতে পারো। এই জিনিসটা মনে রাখতে হবে, এটার জন্য আমরা করা। তাহলে এটা হচ্ছে তোমার দেওয়া আছে পরীক্ষায়, আর এটা তুমি জানো, এটা তুমি জানো। এবার তোমার প্রথম প্রশ্ন, উদ্দীপকের সমীকরণে পরপর একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব কত? একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ। আচ্ছা, একটি সুস্পন্দ আর একটি নিস্পন্দ বিন্দু দূরত্ব কিন্তু ফিক্সড, আমি বলছিলাম সেটা যেভাবে হোক। একটি সুস্পন্দ পরপর একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, ন্যূনতম দূরত্ব কত? পরপর একটি সুস্পন্দ। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু এটা সাইন ওয়েভ, আমাদের গ্রাফটা হবে এই ধরনের। মনে করো এখানে একটা নিস্পন্দ, এখানে একটা সুস্পন্দ। তাহলে পরপর একটা সুস্পন্দ, পরপর একটা সুস্পন্দ ও পরপর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব। মানে একটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব চাইছে। মানে পরিষ্কার বাংলা কথা হচ্ছে এটা, যে একটা নিস্পন্দ বিন্দু আর একটা সুস্পন্দ বিন্দু, তাহলে একটা নিস্পন্দ একটা সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব কত হয়? λ/4। λ/4 কিন্তু পরপর একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি λ/4। এবার সেটা যে সমীকরণে হোক না কেন এটা কিন্তু কি হবে? λ/4 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাকে কি বের করতে হবে? আগে ল্যামডা বের করতে হবে। সমীকরণ থেকে ল্যামডা বের করুন, তাহলে কাজ শেষ। তাহলে আমরা ল্যামডাটা বের করুন কি হবে? দুইটা সমীকরণ কম্পেয়ার করি। কম্পেয়ার করতে অঙ্ক ইজি। তাহলে কম্পেয়ার করে এই রাশিটা কম্পেয়ার করলে হবে। তাহলে এখানে 1 নং ও 2 নং কম্পেয়ার করলে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পাই বাই 15। তাহলে ল্যামডা কত আসে? 30 মিটার। সুতরাং পরপর একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার ন্যূনতম দূরত্ব is equal to λ/4। তার মানে 30/4 is equal to হচ্ছে 7.5 মিটার। শেষ। 7.5 মিটার। আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে তো? কি এবার কথাবার্তা কি আসে না নাকি আজকে? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো, থ্যাংক ইউ। এবার ঘ নাম্বারটা, মূল তরঙ্গ দুটির সমীকরণের রূপ কি রকম হবে? মূল তরঙ্গ দুটার সমীকরণ বের করতে হইছে। তাহলে আমাদের মূল তরঙ্গ দুটার সমীকরণ কি রকম ছিল এটা একটু যদি আমাদের খেয়াল থাকে, এটা বুঝলাম। ল্যামডা 30 মিটার, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের মূল তরঙ্গ দুটার সমীকরণ কি রকম ছিল? ইনসিডেন্ট ওয়েভের সমীকরণ ছিল
a sin ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x, আর রিফ্লেক্টেড ওয়েভের সমীকরণ ছিল মাইনাস a, কারণ সেখানে পাই একটা অ্যাড করতে হয়েছিল আমাদের। এই রকম দুইটা সমীকরণ তোমার বাইর করে দেখাই দিব, কাজ শেষ। জাস্ট কি করবা, সমীকরণটা বাইর করে দেখাই দিবা, সমীকরণটা। তাহলে তুমি a কত, প্রথমে হচ্ছে a বাইর করতে হবে, a। তাহলে 1 আর 2 কম্পেয়ার করো, 1 আর 2 কম্পেয়ার করলে তোমার 2a হচ্ছে 4 মিটার, a হচ্ছে 2 মিটার। মজার বিষয় একটা, অঙ্ক শেষ, a পেয়ে গেল। আচ্ছা, এবার তরঙ্গদৈর্ঘ্য তো পেয়ে গেছি, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা 30 মিটার, এটা কতই পেয়ে গেছি আমরা। এখন শুধু লাগবে ওমেগা, এটা কম্পেয়ার করুন। ওমেগার সাথে কত, ওমেগা হচ্ছে 96 পাই, ওমেগা মানে 96 পাই। ওকে, কাজ শেষ আমার। ওমেগা মানে 96 পাই। তাহলে এখানে আমি আমাদের ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন কি আসবে, হচ্ছে প্রথম হচ্ছে 2 sin 96 পাই টি মাইনাস 2 পাই বাই 30x মিটার, আর রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন আসবে -2 sin 96 পাই টি প্লাস 2 পাই ডিভাইডেড বাই 30x মিটার। এই হচ্ছে উত্তর। কারণ কোনো কোশ্চেন থাকলে করতে পারো, একদম সহজ, খালি একটু ভালো করে থিওরিটা পড়তে হবে। থিওরিটা পড়লে অঙ্কগুলো ইজিলি করা যাবে, থিওরিটা পড়লে অঙ্কগুলো ইজিলি করা যাবে। দেখো সহজ না, একদম সহজ কোশ্চেন। কিন্তু আরেকটা কোশ্চেন সলভ করাই, কিন্তু আরো 10 মিনিট সময় আছে হাতে। এবার হচ্ছে ঢাকা বোর্ড 19 এর কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের বইয়ের 6 নাম্বার কোশ্চেন। বইয়ের 6 নাম্বার কোশ্চেন আমরা বুঝলাম। ছয় নাম্বার কোশ্চেনটা কি বলছে, এবার দেখো সুন্দরভাবে বলে দিয়েছে যে উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে এসে কিন্তু তরঙ্গ তৈরি করলো। যে বাধা পেয়ে ফিরে আসে, তার মানে এটা হচ্ছে ফিক্সড এন্ড, এটা ফিক্সড এন্ড রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে বাধা পেয়ে ফিরে আসে এবং তোমাকে এখানে তরঙ্গের সমীকরণ দিয়েছে, মানে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যেটাকে আমরা বলি ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট ওয়েভ। এটা সমীকরণ দেওয়া আছে 100 sin, বাইরে একটা পাই দিছে 100 t মাইনাস 5x মিটার। একটা কাজ করি, আগে পাইটারে আমরা ভিতরে ঢুকাই দিই, কাজ সুবিধা হয়ে যাবে। 100 পাই t মাইনাস 5 পাই x মিটার, সব এসআই এককে দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন করেছে প্রথমে উদ্দীপকের তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, একদম যে কোশ্চেনটা আমরা সবচেয়ে বেশি পাই, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের নরমালি ইনসিডেন্ট ওয়েভে বা অগ্রগামী তরঙ্গের সমীকরণ ছিল a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x মিটার। সমীকরণ এটা 2, আর যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে 1। তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করো, 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 5 পাই। তাহলে ল্যামডা কত আসবে, ল্যামডা হচ্ছে 2 বাই 5 মিটার। কত আসে এটা, 0.4 0.4 না, 4 0.4 মিটার, 0.4 মিটার। শেষ। এবার বলছে উদ্দীপকের সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কি। আচ্ছা, সর্বোচ্চ বিস্তারের যে অবস্থান নির্ণয় করুন মানে হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দুগুলো বের করতে হবে। এখন আমরা কিন্তু জানি এটা রিফ্লেক্টেড ওয়েভ, মানে ফিক্সড এন্ড রিফ্লেক্টেড ওয়েভ, বদ্ধ প্রান্ত থেকে। তাহলে ফিক্সড এন্ড রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে আমাদের কিন্তু সর্বোচ্চ বিস্তার মানে সুস্পন্দ বিন্দুগুলো শর্ত ছিল λ/4 এর বিজোড় গুণিতক। তো অঙ্ক কিন্তু আসলে এক লাইনে হয়ে যায়, যেহেতু 4 নম্বরের কোশ্চেন, একটু তোমাকে একটু বড় করতে হবে। বড় মানে তোমাকে কি করতে হবে, স্থির তরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করে নিতে হবে।
অঙ্কটা নাম্বারটা ফুল পাওয়া যাবে। যেহেতু সর্বোচ্চ বিস্তার মানে সুস্পন্দ বিন্দু, আর তুমি যেহেতু জানো এটা ফিক্সড এন্ড রিফ্লেকশন মানে প্রশ্ন দেখে বুঝতে পারছো, ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক হবে সুস্পন্দ বিন্দুগুলো। তা তোমার কি কাজ করতে হবে, তোমাকে এগুলো একটু কষ্ট করে স্থির তরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করে নিতে হবে, তাহলে অঙ্কটা ঠিক আসবে, একদম ঠিক রাইট নাম্বার পাইবে, পুরো নাম্বার। তাহলে আমরা প্রথমে এটা ইনসিডেন্ট ওয়েভ, আর আমাদের রিফ্লেক্টেড ওয়েভটা কি হবে, রিফ্লেক্টেড ওয়েভটা আসবে হচ্ছে এই ধরনের, আমরা সাজাই নি সবচেয়ে বেটার হয় আমাদের। আমরা তো কি পেয়ে ল্যামডা পেয়ে গেছি, ল্যামডা যদি পেয়ে যাই আমাদের ইনসিডেন্ট ওয়েভের সমীকরণটা আমরা নিজেদের মতো করে সাজাই নিই। a sin ওমেগা তো ঠিক আছে, ওমেগাতে কোনো প্রবলেম নাই, জাস্ট এটাকে সাজাই নিব আমরা 2 পাই বাই 0.4 ইনটু x। চাইলে চেক করে দেখতে পারো সমীকরণ ঠিক আছে কিনা, চেক করে দেখো। 2 রে 2 ডিভাইডেড বাই 0.4 ভাগ করলে 5 আসে না, ভাগ 5 আসে তো। জি স্যার। ওকে, তো এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, আর রিফ্লেক্টেড ওয়েভটা হবে কি, ডাইরেক্ট এন্ড মাইনাস দিয়ে দিলাম। এরকম ভাবে সাজালে কি অঙ্কটা করতে সুবিধা হয়, এটা দিয়ে করতে পারো সরাসরি, কিন্তু সাজালে অঙ্কটা করতে সুবিধা মানে একদম মুখস্থ বিদ্যার মতো অঙ্ক হয়ে যাবে। the y net is equal to incident plus reflected। এবার কিন্তু sin c minus sin d, 100 টা একবারে কমন নেই, sin 100 pi t minus 2 pi by 0.4 x minus sin 100 pi t plus 2 pi 0.4 x। the sin c minus sin d এর ফর্মুলা কি, 2 into cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে 100 2 into cos c plus d, c plus d করলে থাকবে 100 pi t, আর sin c minus d করলে একটা মাইনাস আসবে এখানে, এক লাইন বাড়াইয়া নিজেরা ক্যালকুলেশন করবা, তাহলে মাইনাস সামনে চলে আসবে, তাহলে মাইনাস 200 sin 2 pi by 0.4 x cos 100 pi t। এটা হচ্ছে তোমার নেট যে সমীকরণটা, উঠায় নাও। সহজ জিনিস, একটু চ্যাপ্টার লেন্দি তো, একটু এটা তাড়াতাড়ি করতেছে অঙ্কগুলো। হয়েছে উঠানো? আচ্ছা, তাহলে আমাদের এবার লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে, a is equal to minus 200 sin 2 pi divided by 0.4 into x। তাহলে বলছি যেহেতু মাইনাস থাকবে না আমাকে বোর্ড দিতে হবে 200 sin 2 pi divided by 0.4 into x। তাহলে সর্বোচ্চ বিস্তারের কণাগুলো বের করতে বলছে, মানে সুস্পন্দ বিন্দু। সর্বোচ্চ বিস্তারের জন্য বা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমাদের শর্ত ছিল যে sin 2 pi by 0.4 into x is equal to plus minus 1। সর্বোচ্চ বিস্তার বা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এখানে নিজেরা 0.4 x হচ্ছে pi by 2, 3 pi by 2, 5 pi by 2 up to 2n plus 1 pi by 2। 2 pi দিয়ে ভাগ করি, 1 by 4, তারপর 3 by 4, 5 by 4 up to 2n plus 1 1 by 4। তাহলে এবার x is equal to 0.4 by 4, 3 into 0.4 by 4, 5 into 0.4 by 4 up to 2n plus 1 0.4 by 4। তাহলে এবার একটু ভাগ করে দিতে পারো, ভাগ করে দিলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, আর নাইলে চাইলে এই রাখতে পারো যে
এই মানটা একটু কত বলে দাও সুন্দর হয় 0.4 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে 0.1 0.1 তারপর একটা বলে থাকো একটু 0.3 0.3 0.5 up to 2n plus 1 into 0.1 এই সকল বিন্দুতে তুমি কি পাইবা সুস্পন্দ বিন্দু পাইবা এবার পরীক্ষা যদি স্পন্দ বিন্দু চাইলে স্পন্দ বিন্দু বের করতে পারো দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা টপিকস নিয়ে একদম সহজ খালি একটু বুঝে ম্যাথ গুলো করতে হবে পরীক্ষা হলে গত চ্যাপ্টারের চেয়ে এটা খুব সহজ চ্যাপ্টার একদম